ছে জানিস, সেই দুপুরেও একবার এসেছিল। মেঘলা একবার আহানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বড় বড় চোখে শোভনের দিকে তাকিয়ে মুখ চেপে ধরে। ইস, আবারও মুখ ফসকে ফালতু একটা কথা বলে ফেলল। এখন না জানি শোভন কি করে। শোভন না জানি ওর মুখের কথাই সত্যি করে গলা চেপে ধরে। মুখ থেকে হাত সরিয়ে অসহায়ভাবে আহানার দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে শোভনকে কিছু বলবে এর আগেই শোভন মেঘলাকে অবাক করে দিয়ে বলে, কেমন লাগছে এখন? ঠিক লাগছে সব? মেঘলা অবাক হয়, বিস্ময় চোখে তাকিয়ে উত্তর দেয়, ভালো লাগছে, কিন্তু মেঘলাকে থামিয়ে শোভন বিছানা থেকে উঠে আহানাকে বলে, ওকে কিছু খাইয়ে মেডিসিন খাইয়ে দিস। বলে চলে যাওয়ার জন্য দু কদম এগোতেও আবার পিছিয়ে যায়। পিছিয়ে ফিরে ভ্রুকুচকে মেঘলাকে বলে, তা জ্বরটা বাঁধালে কি করে? শাওয়ারের পানিতে বসেছিলে নাকি? শোভনের কথা শুনে মেঘলা মাথা নিচু করে ফেলে। কি উত্তর দিবে এখন? কি বলবে? কিছু বলল না। মেঘলার মৌনতা দেখে কিছু বলল না। শোভন বেরিয়ে গেল। সময় প্রবাহমান, চোখের পলকেই যেন পেরিয়ে যায়। সেদিনের পর আরো দুদিন কেটে যায়। মেঘলা এখন পুরোপুরি সুস্থ। দুদিনে একবারও শোভন আসেনি। মেঘলার পিপাসু চোখ দুদিন যাবতই শোভনকে খুঁজছে, কিন্তু শোভন না আসলে কি করার? কাল তো মেঘলা আহানাকে বলেও ফেলেছিল। আপু, ডাক্তার সাহেব আসবে না আজ? আহানা প্রথমত অবাক হলেও ব্যাপারটা নিয়ে বেশ হেসেছিল। কাল থেকে মেঘলা হসপিটালে জয়েন করবে। মেঘলা বেশ অবাক হচ্ছে নিজের চাওয়া দেখে। কেন ওর শোভনকে দেখতে ইচ্ছে করছে? কেন শোভনের কড়া কড়া ধমক শুনতে ইচ্ছে করছে? অদ্ভুত তো, আজকাল মেঘলার মন বড্ড বেহায়া হয়ে গেছে। আচ্ছা, এমন বেহায়া হওয়া কি সাজে? মনের এমন অদ্ভুত চাওয়া দেখে নিজেরই হাসি পায় মেঘলার। আহানা বাড়িতে নেই, আজ ওর অফিসে অনেক কাজ, ফিরতেও দেরি হবে, রাতে বলে গেছে। গোধূলি হয়ে এসেছে, ছাদে বসে বই পড়ছে মেঘলা। কিন্তু বই পড়তে পারছে কই? বই পড়ছে কম, ওই বদরাকি লোকটার কথা ভাবছে বেশি। আজকাল মনটা বড্ড অমনোযোগী আর বেহায়া হয়ে গেছে, নিজের কাছে থাকছেই না। এমন কেন হচ্ছে? মূল্য আছে এমন বেহায়া মনের? আজ 8 দিন হলো ঢাকা এসেছে। গ্রাম থেকে আসে থেকে এখনো পর্যন্ত সব কাজকর্মের সাথে শোভন জড়িত রয়েছে। কেন এমন হচ্ছে? নিয়তি বড়ই অদ্ভুত। মেঘলার অবুঝ মনে হঠাৎ এক প্রশ্ন জাগলো। আচ্ছা, ওদের এমন অ্যাক্সিডেন্টলি বিয়ের ভবিষ্যৎ কি? বদরাগী ডাক্তারটা কি ভুলে গেছে সব? কিন্তু মেঘলা কেন ভুলতে পারছে না? ভুলবে তো দূরে থাক, রাগী ডাক্তারটা যেন আস্তে আস্তে জুড়ে বসছে মেঘলার অবুঝ মনে। মিষ্টি সকালের সূচনা হলো, মিষ্টি আজানের ধ্বনি শুনে। আজ থেকে হসপিটালে জয়েন করবে। কাল শোভন আহানাকে ফোন করে ভালোভাবে জানিয়ে দিয়েছে 8টায় হসপিটালে থাকা চাই। প্রথম দিন, তাই তাড়াতাড়ি যেতে হবে, সব বুঝিয়ে দিবে। আর হার্ট সার্জনের সহকারী নার্স সবকিছু তো ভালোভাবে বুঝতেই হবে। নামাজ সেরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো মেঘলা। খুব এক্সাইটেড, সাথে নার্ভাসও। যা রাগ কিছু এদিক ওদিক হলেই ধমক খেতে হবে। ব্রেকফাস্ট করে আহানার সাথে বেরিয়ে পড়লো মেঘলা। মেঘলাকে নামিয়ে দিয়ে আহানা অফিসে চলে যায়। হসপিটাল বেশ ফাঁকা ফাঁকা। সকাল বলে তাই রিসেপশনে রিসেপশনিস্ট আর কয়েকজন স্টাফ কাজ করছে। একদিন আগে এসে আহানার সাথে সব দেখে গিয়েছিল, আর সবার সাথে কথাও বলেছে। নির্দিষ্ট জায়গা থেকে অ্যাপ্রনটা নিয়ে শোভনের চেম্বারের দিকে হাঁটা দেয়। মূলত শোভন এত সকালে কখনোই আসে না, আজ মেঘলার জন্যই এসেছে। চেম্বারের দরজার সামনে দাঁড়িয়ে আছে মেঘলা। নক করতে ভয় করছে। হাত ঘড়িতে টাইম দেখে দরজায় নক করে মেঘলা। তখনই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে, 2 মিনিট লেট, 4 মিনিট বাইরেই দাঁড়িয়ে থাকো। দিস ইজ ইউর পানিশমেন্ট। শোভনের এহেন কথায় ভড়কে গেল মেঘলা। আজব তো, ও কি স্কুলে সঠিক সময় আসতে দেরি করেছে নাকি যে পানিশমেন্ট দিল? আজব তো লোকটা। মেঘলা কিছু বলবে এর আগেই আবার শোভনের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, কথা বলে টাইম টু টাইম করে বাড়বে। আই থিঙ্ক তুমি এটা চাও না। কিছু বলল না মেঘলা। এই ছেলেটা সত্যিই অদ্ভুত, একে বোঝা ওর সাধ্যে নেই। প্রায় 4 মিনিট পর শোভন বলল, নাও কাম অন। বিনা শব্দে চেম্বারে প্রবেশ করলো মেঘলা।
মেঘলা গিয়ে বসতেই শোভন এক এক করে সব বুঝিয়ে দিচ্ছে। মেঘলার কাজ মূলত শোভনের সাথে থাকা, ও রাউন্ডে বের হলে ওর সাথে মেঘলাও থাকবে। ওর আন্ডারে যে রোগীগুলো আছে তাদের ইনজেকশন থেকে শুরু করে সব মেঘলারই দেখা, এবং সার্জারির সময়ও থাকতে হবে মেঘলার। এই হসপিটাল বাদেও বাইরে 3টে হসপিটালের চেম্বারে উইকলি 2বার করে বসে শোভন, সেখানেও থাকতে হবে। সবকিছু বোঝানো শেষ হলে একটা ফর্ম নিয়ে কিছু বুঝিয়ে যাচ্ছে, আর মেঘলা শোভনকে দেখছে। শোভন হাত নাড়িয়ে ভ্রু কুচকে কুচকে কথা বলছে। বেশ ভালো লাগছে মেঘলার। মেঘলা ফ্যাল করে শোভনের দিকে তাকাতাকি করে ঠোঁট শুরু করে স্মিত কণ্ঠে বলল, নিজে একজন হার্টের ডক্টর হয়ে আমাকে কেন হার্টের রোগী বানিয়ে দিয়েছেন ডাক্তার সাহেব? আমি যে কঠিন অসুখে আক্রান্ত হয়ে যাচ্ছি, যে অসুখের আরোগ্য আপনি ছাড়া আর কেউ ভালো করতে পারবে না ডাক্তার সাহেব। শোভনের কর্ণ কুহর অবধি মেঘলার এমন অদ্ভুত বাক্য পৌঁছল না। শোভন শুনলে হয়তো এখনই কেলেঙ্কারি ঘটে যেত। মেঘলার গালে 2-1টা থাপ্পড়ও হয়তো পড়ত। মেঘলার এমন মিনমিনিয়ে বলা কথা শুনলেও শোভন ঠিক বুঝেছে এই মেয়ে এতক্ষণ মন দিয়ে শুনলেও এখন অমনোযোগী হয়ে আছে। ব্যাপারটাই ওর রাগ লাগলেও মেঘলার সাথে রাগটা দেখালো না। বোঝানো শেষ হতেই শোভন উঠে একটা মোটা বই ড্রয়ার থেকে নিয়ে মেঘলার দিকে এগিয়ে দিয়ে বলে, টেক ইট। মেঘলা গোল গোল চোখে তাকিয়ে ঠোঁট শুরু করে বলে, আমি এটা দিয়ে কি করব ডাক্তার সাহেব? শোভন আরেকটা বই বের করে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলে, বই কেউ কাউকে দেয় কেন? খাওয়ার জন্য তার দেয় না, অফকোর্স পড়ার জন্য। পড়তেই দিয়েছি, কিছু কিছু মার্ক করা আছে, সেগুলো পড়ো। মেঘলা নির্বোধের মতো তাকিয়ে বলে, আমি কি ডাক্তার নাকি যে এই বই পড়বো? না না, এটা বরং আপনার কাছেই রাখুন, আমি পড়বো না। কাজ থাকলে দিন, কাউকে চেক আপ করতে হবে বলুন তাহলে। রাউন্ডে বের হবেন না? চলুন তাহলে। শোভন বিরক্তি নিয়ে বলে, আমার সহকারী নার্স তুমি, কিছু কিছু বিষয় জানা আবশ্যক, আর তোমার মতামত চাইনি। পড়তে বলেছি পড়ো, আজ প্রথম দিন তাই কাল থেকে যাবে। আর তোমার লাগ ভালো, তোমাকে আমার চেম্বারে বসতে দিয়েছি। আগে যে ছিল তাকে প্রয়োজন ছাড়া সামনেই আসতে দেয়নি। কিছু বলল না মেঘলা, বইটা নিয়ে ঘাটা শুরু করলো। দুজনের মাঝেই পিনপতন নীরবতা। আজ প্রথম দিন বলে মেঘলাকে কোনো কাজ দেয়নি শোভন। প্রায় অনেকক্ষণ বই ঘাটাঘাটি করে বিরক্ত হয়ে ধপ করে বইটা টেবিলের উপর রাখে। ওর কি এমন বসে থাকতে ভালো লাগে? ও তো সবসময় ছোটাছুটি করতে পছন্দ করে। হঠাৎ শোভনের দিকে চোখ পড়তে দেখে মন দিয়ে বই পড়ছে। অন্যদিকে যেন ওর খেয়ালই নেই। কি সুন্দর লাগছে, কেমন একটা গাম্ভীর্য থাকেই মুখে। আচ্ছা, একটু হাসি হাসি থাকলে কি হয়? শ্যামবর্ণ চেহারাটা মিষ্টি মিষ্টি ভাব। আচ্ছা, শোভন সত্যি সুন্দর নাকি মেঘলার চোখেই সুন্দর? হয়তো ওর চোখেই শুধু সুন্দর। হাসলো মেঘলা, মিষ্টি হাসি। হাসিতে মিশে আছে অজস্র ভালো লাগা, অজস্র মুগ্ধতা। আর মুগ্ধতার কারণ ওই শ্যাম পুরুষ, যে দিন দিন ওকে পাগল করে দিচ্ছে। আচ্ছা, এটা অপরাধ নয় কি? কাউকে না জানিয়ে এই যে কারো হৃদয় চুরি করে নিয়ে যাচ্ছে, এটা কি অপরাধ নয়? দণ্ডনীয় অপরাধ। নিজের ভাবনা দেখে হাসলো মেঘলা। ও দিন দিন যে পাগল হয়ে যাচ্ছে এটা নিয়ে ওর কোনো সন্দেহ নেই। আচ্ছা, ওই শ্যাম পুরুষটা কি চায়? ও পাগল হয়ে যাক, মানুষ পাগল বলে ডাকবে, তাতে ওই শ্যাম পুরুষের ভালো লাগবে? আচ্ছা, ওই শ্যাম পুরুষটা যে ওকে পাগল করে দিচ্ছে, উনি কি মেঘলার মনের সূক্ষ্ম আরোগ্য হবে, নাকি তাতে নাকচ করবে? মেঘলাকে এমনভাবে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে শোভন। এমন তাকিয়ে আছো কেন? হঠাৎ কঠিন কণ্ঠ শুনে ধ্যান ভাঙে মেঘলার, কিন্তু চোখ সরায় না। একইভাবে তাকিয়ে থেকে আনমনে বলে, আপনি অনুভূতি মানে বোঝেন ডাক্তার সাহেব? বোঝেন না আপনার হার্ট নেই? হার্টের ডাক্তার হয়ে কৃত্রিম হার্ট নিয়ে ঘুরছেন আপনি? বিস্ময় চোখে তাকালো শোভন। কি বলছে এই মেয়ে? কথার মানেটা বুঝলো না শোভন। হয়তো বুঝলে এখনই 2-1টা থাপ্পড় বসিয়ে দিত। কঠিনভাবে তাকিয়ে কাট কাট কণ্ঠে বকলো, হোয়াট ননসেন্স মেঘলা, কি বলছো এসব? মেঘলা এবার ঠিক হয়ে বসলো। এমন কাট কাট কণ্ঠ শুনে কিছু বলল না। শোভনও আবার নিচের পড়ায় মন দিল। শোভন এখনো এক ধ্যানে বই পড়েই যাচ্ছে। মেঘলা আবার হাত টেবিলের উপর রেখে সেই হাত দিয়ে গালে হাত দিয়ে এক ধ্যানে শোভনকে দেখছে। ওর অন্য কোথাও মনোযোগ কোথায়? সব ধ্যান তো শোভনের কাছে সীমাবদ্ধ। বেশ কিছুক্ষণ পর অ্যালার্ম বাজতেই মেঘলা চমকে উঠে হুড়মুড়িয়ে ঠিক করে বসে। শোভনের ফোনের অ্যালার্ম বেজেছে।
করছে। এখন ওর আন্ডারে থাকা রোগীদের চেক আপে বের হবে। ও সব কিছুতেই টাইম মেনটেন করে। ওর কাছে সময়ের অনেক মূল্য। টাইম ওয়েস্ট একদমই পছন্দ করে না। বইটা ড্রয়ারে রাখতে রাখতে বলে, আজ তোমার কাজ নেই, চলে যেতে চাইলে চলে যেতে পারো, আমি বের হব। যদিও 4টা বাজে ইম্পর্টেন্ট সার্জারি আছে, কিন্তু আজ তোমাকে প্রয়োজন নেই। বলেই অ্যাপ্রনটা পরে স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে বেরিয়ে যায়। মেঘলারও ভালো লাগছে না, তাই উঠে অ্যাপ্রনটা খুলে হাতে নিয়ে ব্যাগ নিয়ে চেম্বার থেকে বেরিয়ে যথা জায়গায় অ্যাপ্রনটা রেখে হসপিটাল থেকে বের হয়। আজ কড়া রোদ পড়েছে। সব যেমন রোদে খা খা করছে, তাকাতেই পারছে না। অনাকাঙ্ক্ষিত জায়গায় অনাকাঙ্ক্ষিত মানুষকে দেখে মানুষ যেমন চমকে যায়, আহানা বেলায়ও একই অবস্থা হলো। বছর খানেক পর সেই আকাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল। পুরনো ক্ষতটা যেমন নতুনভাবে জাগ্রত হলো। ক্ষত বললে ভুল হবে, পুরনো অনুভূতি। ক্ষত কেন হবে? মানুষটা তো ওকে কষ্ট দেয়নি। নিজে থেকেই যদি কেউ অকারণে কষ্ট পায়, তাহলে কি তাকে ক্ষত বলে? সে তো ওকে কষ্ট দেয়নি, বরং নিজেই অকারণে কষ্ট পেয়েছে, নিজের ভুলের কারণেই। আচ্ছা, ও এখানে কি করছে? আবার ওকে দেখে ফেলবে না তো? নিজেকে লুকানোর ব্যর্থ চেষ্টা করলো আহানা। বিকেল হতেই কিছু বন্ধু সুলভ অফিস কলিগদের সাথে হাতের ঝিল এসেছিল আহানা। এখানে এসেই তাকে দেখলো। বেখিয়ালিভাবে হাঁটছিল। এদিক ওদিক যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎই তার সাথে ধাক্কা খায়। ব্যক্তিটি আহানাকে দেখে মুখে কিছুটা কৃত্রিম হাসি ফুটিয়ে কেমন গাম্ভীর্য কণ্ঠে বলে, আরে আহান, তুই কেমন আছিস? আহানা হাসার চেষ্টা করে আমতা আমতা করে বলে, রাজ, ভালোই আছি। তুই কেমন আছিস? আর কবে আসলি? রাজ বিনিময়ে বলে, এসেছি মাসখানেক হলো। বলেই চুপ করে রইল। দুজনের মাঝেই পিনপতন, নীরবতা। এতদিন পর দেখা হয়েও দুজনের মাঝে নীরবতা আর জড়তা না, দুজন বললেও ভুল হবে। আহানাই চুপ করে আছে। নীরবতা কাটিয়ে রাজ বলল, বিয়ে করেছিস? আহানা মলিন হেসে বলল, না, করিনি। তুই করেছিস? রাজ কৃত্রিম হেসে বলল, না, করিনি। যাকে করতে চাই সে তো আমায় ভালোই বাসে না। ভয়ঙ্কর প্রণয়ে জড়িয়ে আছে আমি, যা থেকে মুক্তি পাওয়া কঠিন। যার পিছনে ছুটছি সে আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়। কেমন একটা অদ্ভুত ব্যাপার বলতো। আহানা কিছু বলল না। আসছি বলে অন্যদিকে চলে যায়। রাজ অবাক চোখে আহানার দিকে তাকিয়ে থাকে। সময় প্রবাহমান, সে তার নিজ গতিতে চলে। তার কাউকে নিয়ে পরোয়া নেই। কে পেছনে পড়ে থাকলেও কে সামনে এগোলো, তাতে তার ভ্রুক্ষেপ নেই। মানুষ কিভাবে নিজের সময় কাটাবে বা ব্যয় করবে, তা মানুষের ভাবনা। আজ 1 সপ্তাহ কেটে গেছে। মেঘলার মনে হচ্ছে চোখের পলকেই সময়টা কেটে গেছে। আজকাল সময় যেমন তাড়াতাড়ি চলে যায়, কিন্তু ধারণা ভুল। সময় তার নিয়মে চলছে, যেমন গতিতে চলতো তেমনই চলছে। মেঘলারই কাজের চাপে সেদিকে খেয়াল থাকে কোথায়? শোভনের সাথে ঝগড়া, উদ্ভব উদ্ভব কথা বলে বকা খাওয়া আর রোগীদের সেবা করা, এই নিয়েই তার সময় পার হয়ে যায়। আর সত্যি কথা হচ্ছে, ভালো লাগার মানুষটার সাথে থাকলে সময় কিভাবে পেরিয়ে যায় সেদিকে খেয়ালই থাকে না। এই 1 সপ্তাহে এমন অনেক কথা বলেছে যা শোভনের বোধগম্যের বাইরে ছিল। দিনে 100 বার হলেও অদ্ভুত মোহময় চাহনিতে তাকিয়ে বলেছে, ডাক্তার সাহেব, আপনি খুব সুন্দর। শোভন ব্যাপারগুলোতে বিরক্ত হলেও মাঝে মাঝে কিছু বলে না। বুঝে গেছে মেয়েটা এমনই। আবার মাঝে মাঝে খুব করে বকে দেয়। আজ সকাল সকালই হসপিটালে এসেছে মেঘলা। শোভন প্রতিদিন 11টা কি 12টার সময় এলেও আজ আসতে সন্ধে হবে। তখনই এসে চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া স্পেশাল রোগীদের দেখবে। মেডিকেলের স্টুডেন্টদের আজ ওরিয়েন্টেশন রয়েছে, সেখানে স্পেশাল গেস্ট হিসেবে গিয়েছে। আজ হসপিটালে বোর হচ্ছে মেঘলা। আজ কাজের চাপও অনেক ছিল। লাঞ্চ করার সময় পায়নি। বিকেল 4টে বাজতেই একটা রোগীকে মেডিসিন দিয়ে শোভনের চেম্বারে এলো। স্টাফ মাত্রই পরিষ্কার করে বের হলো। শোভন না থাকলে এখানে আসে না, আজ আসলো। সকাল থেকে একবারও শোভনকে দেখেনি। ভালো লাগছে না ওর। লোকটাকে যেন চোখে হারাচ্ছে মেঘলা, অথচ সেই লোকটা একটুও পছন্দ করে না ওকে। শোভনের আশেপাশে থাকলে ভালো লাগে মেঘলার। আচ্ছা, এমন কেন হয়? আজকাল শোভনকে না দেখলে ওর কোনো কাজেই মন বসে না কেন? এমন অনুভূতি হয় কেন? মূল্য কি এসবের? কেন এত দুর্বল হয়ে পড়ছে শোভনের প্রতি? শোভন তো ওকে পছন্দই করে না,
তাও ওর ওই শোভনের প্রতি এমন লাগে কেন? সব কি ওই পবিত্র সম্পর্কটার টান? এত শক্তি ওই বিয়ে নামক সম্পর্কটার? অথচ বিয়ে নামক সম্পর্কটা হয়তো শোভন ভুলেই গেছে। আর ভুলবে নাই বা কেন? অ্যাক্সিডেন্টালি জিনিস কেউ মনে রাখে? শোভন মানুক আর না মানুক, শোভন তোর স্বামী, এটা তো জানে। এটার জন্যেই হয়তো এমন টান, এমন অনুভূতি। আচ্ছা, নাম কি এই অনুভূতির? ভালোবাসা, আবেগ নাকি মোহ? সত্যিই কি আবেগ বা মোহ? আর ভালোবাসাই যদি হয় তাহলেই বা কি? কোনো মূল্য নেই, না আছে ওর, না আছে ওর অনুভূতির। তাই আবেগ ভেবেই উড়িয়ে দিল মেঘলা। বুক চিরে পেরিয়ে এলো গভীর দীর্ঘশ্বাস, যে দীর্ঘশ্বাসে লুকিয়ে আছে ব্যথিত কিছু কথা আর তাচ্ছিল্য নাম না জানা অনুভূতি, যার কোনোই মূল্য নেই। না আছে এই সমাজের কাছে, না আছে শোভনের কাছে। শোভনের যোগ্যও নাও। ব্যথিত জীবনটা সব সময় ব্যথিতই রয়ে যাবে। কেউ বুঝবেই না কখনো। কে বলবে ওর মাঝে হাজার ব্যথা লুকিয়ে থাকে? যার ভিতরটা ক্ষত বিক্ষত থাকে তার উপরটা সবসময় চকমকেই হয়। হাসির আড়ালে আবডালে লুকায়িত কষ্টগুলো চকমকে হাসির মাঝে লুকায়িত রয়ে যায় সর্বকাল। আজ সারাদিন খুবই ব্যস্ত ছিল মেঘলা। দুপুরের পর দুদণ্ড বসতে পারেনি। শোভন আসলো 6টায়, এমার্জেন্সি হার্টের রোগী আছে, তাই তাড়াতাড়ি করে এসেছে। মেঘলা তখন শোভনের ফোনে বলা কথা অনুযায়ী রোগীর প্রাথমিক চিকিৎসা করে ক্যানেল লাগাচ্ছে। তাড়াতাড়ি শোভন কেবিনে ঢুকলো সবে। দেখেই বোঝা যাচ্ছে কিছু কারণে চোটে আছে। মেঘলা সেদিকে তাকায় আর বেখেয়ালি রোগীর হাত থেকে অনেকটা রক্ত বেরিয়ে যায়। শোভন তা দেখে চটে যায়। তাড়াহুড়ো করে রোগীকে চেক করতে করতে বলে, স্টুপিড কাজ করার সময় খেয়াল থাকে কোথায়? আমার মুখের দিকে তাকাতে বলেছিলাম। কতটা ব্লাড বেরিয়ে গেল। গেট আউট, তোমার কিছু করতে হবে না। বেশ চেঁচিয়ে কথাগুলো বলাই সবাই তাকিয়ে আছে শোভনের দিকে। আর এটা নতুন নয়, ও সব সময় এমন। ওর রাগ সম্পর্কে সবার ধারণা আছে। ওর রাগে গজগজ করতে করতে মেঘলার দিকে তাকায়, তারপর অন্য নার্সকে বলে, কেয়ারফুলি ব্লাডটা ক্লিন করে ভালো করে ক্যানেল লাগিয়ে বিপিটা চেক করো। বলেই মেঘলার দিকে তাকিয়ে বলে, দাঁড়িয়ে আছো কেন? গো নাও। মেঘলা সত্যি দেখেনি বেখিয়ালিতে এমন হয়েছে। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, সরি ডাক্তার সাহেব, আমি। মেঘলাকে থামিয়ে শোভন আবার রেগে বলে, হোয়াট? আই সেড গেট আউট। কিছু বলল না মেঘলা। শোভন রেগে আছে বুঝল। দীর্ঘশ্বাস ছাড়লো, কথা না বাড়িয়ে বেরিয়ে আসলো। এত রাগ দেখানোর মানে কি? কেউ কি দেখে এমন করে? সব সময় অন্য কিছু রাগ ওর উপর দেখায় কেন? এমন করে লোকটা কেন ওর সাথে এমন করে? আচ্ছা, ওর সাথে কি ঠিক করে কথা বলা যায় না? সারা দিন যার জন্য ছটফট করলো, সে উপহার স্বরূপ যা দিল, মন ভরে গেছে মেঘলার। আপাতত কাজ করতে ইচ্ছে করছে না, তাও করতে তো হবেই। হসপিটালেই রইল মেঘলা। শোভন এমন করে প্রতিবার অন্য কিছুর রাগ ওর উপর দেখায়। প্রায় ঘন্টা 3 পর শোভন ক্লান্ত শরীরে নিজের চেম্বারে এসে বসল। তখন মাথা গরম ছিল, এখন একটু রিল্যাক্স লাগছে। এখন মনে হচ্ছে মেয়েটার সাথে হয়তো বেশি করে ফেললো। হসপিটালটা ওদের, তাই সব কিছুতেই দায়িত্বটা একটু বেশি। আশেপাশে চোখ ঘুরিয়ে তাকালো শোভন, মেঘলাকে দেখল না। আর সময় তো ধমক খেয়েও আশেপাশে ঘুরঘুর করে আজ কোথায় গেল তাই ভাবছে। আশেপাশে না দেখে ঘড়ি পরখ করলো। রাত 10টা বাজতে 15 মিনিট বাকি আছে। মেঘলাকে না পেয়ে ভাবলো আজ হয়তো না বলেই চলে গেছে। ধমক খেয়ে পরক্ষণে বাইরে খেয়াল করলো, না যায়নি, আছে, এদিকেই আসছে। অ্যাপ্রন খুলে নির্দিষ্ট জায়গায় রেখে শোভনের চেম্বারে আসলো মেঘলা। শোভনের সামনে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলল, আমি যেতে পারি? শোভন একবার তাকালো মেঘলার মুখপানে। নাক আর চোখটা লাল হয়ে আছে। মেয়েটা অত্যন্ত ফর্সা হওয়ায় চেহারাখানা লাল হয়ে আছে। মেয়েটা কি কেঁদেছে? হয়তো কেঁদেছে। ইস, বেশি করে ফেললো হয়তো। আড়ষ্ট চোখখানা নামিয়ে নিল। ইস, এমন করে পরখ করছিল মেয়েটাকে। ঘোর অন্যায় করলো। মেয়েটা দেখলে হয়তো খারাপ ভাবতো। বাগিস নিচের দিকে তাকিয়েছিল, নয়তো এই কাটা চোখখানা দিয়ে বলে ফেলতো, ডাক্তার সাহেব আপনি আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন?
হাজার ভাবনার সুতো কাটিয়ে মোবাইলের স্ক্রিনে চোখ রেখে শোভন কাট কাট গলায় মেঘলাকে বলল, যেতে পারো। সরি, তখন মাথা ঠিক ছিল না। শোভনকে মাঝপথে থামিয়ে স্মিত হেসে বলল, ইটস ওকে ডাক্তার সাহেব, অভ্যাস আছে। বলেই উল্টো পায়ে হাঁটা দিতেই শোভন বলে, মেঘলা। থেমে যায় মেঘলা। ভালো লাগলো ডাকটা পিছনে ঘুরে তাকাতেই শোভন বলে, একা যেতে হবে না, দিয়ে আসি। ওয়েট করো, আসছি আমি। কিছুক্ষণ থম মেরে চেয়ে রইল মেঘলা। কি বলল শোভন? ওকে দিয়ে আসবে? এমন অনেক ধমক দিয়েছে এই কয়দিন, কিন্তু আজ প্রথম সরি বললো। আচ্ছা, সূর্য উঠলো কোন দিকে? দেখ, রাতে কি সূর্য উঠে নাকি? রাতে চাঁদ ওঠে, নিশ্চয়ই আজ অমাবস্যায় চাঁদ উঠেছে, নয়তো বদরাগী ডাক্তারটা নিজেই কথা বললো। মেঘলা তর্জনী দিয়ে চশমাটা একটু ঠেলে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, অমাবস্যায়ও আজ চাঁদের দেখা মিলল ডাক্তার সাহেব। হ্যাঁ, আজ উঠেছে মস্ত চাঁদ। রাতের আকাশে মেঘের ভেলা, মস্ত এক ভেলা সযত্নে সন্তর্পণে হেঁটে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে জমাট হচ্ছে, আর সেদিকটা আরো বেশি অন্ধকার করে দিচ্ছে। আধার মাখা আকাশ কি মন কাড়া দৃশ্য! অমাবস্যার মতো তীব্র অন্ধকার চারিদিকে। এতক্ষণ চাঁদটা আবছা আবছা মেঘের আড়ালে উকি বুকি দিলেও এখন আর দেখা যাচ্ছে না। লজ্জা পেল কি চাঁদটা? সব সময় তো জলজল করে নিচের রূপ দেখাতে ব্যস্ত থাকে, হুটহাট আবার লজ্জা পেয়ে মেঘের আড়ালে মুখও লুকায়। এবারও কি লজ্জা পেয়ে মুখ লুকালো মেঘের আড়ালে, নাকি মেঘ পুরোপুরি চাদরের ন্যায় ঢেকে দিয়েছে ওই সুন্দর চাঁদটাকে? মেঘটা কি কারো সৌন্দর্য দেখতে ভালো লাগে না নাকি? মেঘে ঢাকা চাঁদ কি সুন্দর বাক্য, কিন্তু বাক্যের ন্যায় দৃশ্যটা একদম সুন্দর নয়। সুন্দর চাঁদটা দৃশ্যমান থাকলেই কি সুন্দর দেখায়? একেবারে চোখ ধাঁধানো সুন্দর দেখায় তখন। রাতের আকাশের চাঁদ না থাকলে ভালো লাগে কি? রাতের সৌন্দর্য বৃদ্ধি করেই তো ওই সুন্দর চাঁদটা। বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, বিদ্যুতের ন্যায় আকৃতি হচ্ছে ক্ষণে ক্ষণে, আরো বিকট শব্দে গুরুম গুরুম করে হাঁক ছাড়ছে। কি বিকট সেই শব্দ! হাওয়ার তালে তালে গাছের পাতা হেলে দুলে উঠছে। কাউচে বসে প্রকৃতির মনোরম দৃশ্য দেখছে মেঘলা। তীব্র বাতাস শরীর হিমেল করে তুলছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। প্রেমপূর্ণ আবহাওয়া প্রেম বিলাসীদের জন্য যথার্থ সময়, প্রেমময় মুহূর্ত। ঘুম আজ দেখা দিচ্ছে না চোখে, ঘুম আজ বড্ড অবাধ্য হয়ে উঠেছে। এমন অবাধ্যতার মানে আছে কোনো? আজকাল ঘুম কেন ওর কাছে আসে না? ধ্যান জ্ঞান সব যেন অবাধ্য হয়ে গেছে। শোভন দিয়ে গেছে বাড়ি অবধি। আহানাও শোভনকে দেখে অবাক হয়েছিল। ও যে মেঘলাকে পৌঁছে দিতে এসেছিল তা দেখে আহানা অবাক হয়। সারা রাস্তা কিছু না কিছু কথা বলেছিল মেঘলা, অবাক হয়ে শুনেছে সবটা। প্রথম ওর সাথে শোভন ভালো করে কথা বলেছে। অবুঝ মনটা আরো দুর্বল হয়ে পড়ল। যে তাকে শোভন বুঝেছে। অনুভূতিগুলো নাড়া দিয়ে উঠল যে আবার। কি সুখকর অনুভূতি! আহা, কি আনন্দ! আচ্ছা, এত সুখকর অনুভূতি তো আগে হয়নি, তাহলে আজ হলো কেন? শোভনের জন্য? আজ সে নিজ থেকে কথা বলেছে তাই? আচ্ছা, সত্যি এমন অনুভূতির নাম কি? আবেগ হলে কি এতটা গাঢ় ভালো লাগা কাজ করত? আবেগ নয়, মেঘলা জানে এটা। তাহলে কি? ভালোবাসা। তবে কি সত্যিই ভালোবেসে ফেলল শোভনকে? হাসলো মেঘলা, একা বসে হাসলো মিষ্টি হাসি। এই হাসিতে মিশে আছে হাজারো ভালোবাসার অনুভূতি, হাজারো স্বপ্ন, নতুন কিছুর আশা, তীব্র আশা, আর সব কিছুর মুগ্ধতা। মনে যে আজ নতুন করে রং লেগেছে। হিমেল বাতাসেও প্রেম প্রেম গন্ধ ছড়িয়েছে। তাই তো এমন নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। নতুন নতুন স্বপ্ন মন গহীনে উকি মারছে। হঠাৎ কিছু মনে পড়তেই গুটি গুটি পায়ে রুমের দিকে গিয়ে আলমারি থেকে একটা ডায়েরি বের করলো। নীল রঙের ডায়েরি। এতে জুড়ে আছে হাজার ক্লেশ বাক্য, বন্দি খাঁচার কষ্টের স্মৃতি, আর দু এক ফোঁটা শুকনো অমূল্য চোখের পানির ছাপ। আজ এই ডায়েরিটাতেই নিজের নতুন অনুভূতিপূর্ণ কথা লিখতে ইচ্ছে করছে মেঘলার। তাহলে কোনো এক একাকিত্ব বা সুখের সময় সুখ দুঃখ মিশ্রিত ডায়েরিটা পড়ে নিজের মন জুড়াবে। কিন্তু সত্যিই কি কখনো সুখের সময় আসবে, নাকি দুঃখেই ভরা থাকবে জীবনটা? সকাল 8টা বাজে সবে।
মেঘলা আহানা দুজনেই বের হলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। মেঘলাকে হসপিটালের সামনে নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিজের অফিসের উদ্দেশ্যে রওনা দিল আহানা। দুদিন যাবৎ মনটা ভালো নেই। এই মন ভালো না থাকার কারণ নিজের কাছেই অজানা। আহানার আজকাল নিজেকে অচেনা লাগে। বেশ কিছু পথ আসতেই জ্যাম থাকায় থেমে যায় গাড়ি। এবার পড়ল মহা বিপদে। এখন আগে যাবে কি করে? আজ তো ইম্পর্টেন্ট কাজ রয়েছে, আজই জ্যাম। দু একটা রিক্সা ছাড়া বড় গাড়ি আসেনি, তাই রিক্সাগুলো সরাতে বলল। গাড়ি আবার ইউটার্ন মেরে অন্য পথ দিয়ে ড্রাইভ করতে শুরু করলো। কিছু দূর যেতেই আবার গাড়িটা থেমে যায়। বিরক্ত হয় আহানা। আজকের দিনটাই ভালো না, নয়তো এত বাধা কেন? আজ নির্ঘাত চাকরিটা যাবে। দুবার স্টার্ট দিল কিন্তু স্টার্ট হলো না। নামলো গাড়ি থেকে, নেমে চেক করে দেখে গাড়িটা খারাপ হয়ে গেছে, যা ও নিজে ঠিক করতে পারবে না। এদিক ওদিক তাকালো কিন্তু কাউকে পেল না। নিজের উপর রাগ হচ্ছে আহানার। কি করবে এখন? এখানে দাঁড়িয়ে আছিস কেন? হঠাৎ চিরচেনা পুরুষালী কণ্ঠ পেয়ে পিছনে তাকায় আহানা। রাজ দাঁড়িয়ে আছে। অতি ফর্সা চেহারা লাল হয়ে আছে, চেহারায় কিছুটা রাগের ছাপ। রেগে ছিল কি কোনো কারণে? কিন্তু কার ওপর? আহানা চোখ ফেরালো। অন্য পুরুষকে বুঝি এমন করে দেখতে হয়? অন্যায়, ঘোর অন্যায় করে ফেললো। ইতস্তত হয়ে পড়ল। গাড়িটা নষ্ট হয়ে গেল এখানেই এসে, তুই এখানে? রাগ গম্ভীর মুখে বলে। গুরুত্বপূর্ণ কাজ ছিল, কিন্তু এখান দিয়ে কোথায় যাচ্ছিস? আহানা কিঞ্চিত বিরক্ত স্বরে বলে। অফিসে যাচ্ছিলাম, কিন্তু এখানে এসে গাড়িটা নষ্ট হয়ে গেল। রাজ বিনিময়ে বলল। চল ড্রপ করে দিচ্ছি। আহানা কিছুতে যাবে না ওই ছেলের সাথে, আর মুখের উপর নাও করতে পারবে না, তাই আমতা আমতা করে বলল। আমি একাই। আহানাকে মাঝ কথাই থামিয়ে দেয় রাজ। তারপর নিজের শক্ত কণ্ঠে বলে। আমি পারমিশন নেইনি, অর্ডার করেছি, চল গাড়িতে ওঠ। উঠল গাড়িতে আহানা। ফ্রন্ট সিটেই বসলো রাজ। উঠে ড্রাইভিং সিটে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল। এড়িয়ে চলছিস কেন আমায়? পাল্টি গেল কেন আহানা? আগে তো সব ঠিক ছিল। আমি ইউকে যাওয়ার আগে আসতে বললাম, এয়ারপোর্টে আসতে বললাম, তোদের আসলি না। কেন এমন করছিস? দোষ কি আমার? কিছু করেছি আমি? কিছু বলল না আহানা। দীর্ঘশ্বাস ছাড়ল। দুজনের মাঝেই এখন নীরবতা। নীরবতা কাটিয়ে স্মিত কণ্ঠে আহানা বলে। বিয়ে করিসনি কেন? শক্ত হয়ে উঠল রাজের চেহারা। রাগে কপালের রগ নীলচে হয়ে আসলো। রাগের কারণ বুঝল না আহানা, তবুও জিজ্ঞেস করল। উত্তর দিলে না যে? মৃদু কণ্ঠে রাজ বলে। পাখি ছন্নছাড়া হয়ে গেছে, অনেকদিন মুক্ত থেকেছে তো নতুন পাখনা গজিয়েছে। পাখিকে আবার খাঁচায় বন্দি করব, যে খাঁচা থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়বে। এবার শুধু হাতের মুঠোয় আনা বাকি। তারপর এইটুকু বলে আহানার দিকে তাকিয়ে বাঁকা হাসল রাজ। আহানা অবাক নয়নে ড্যাব ড্যাব করে তাকালো রাজের দিকে। বোধগম্য হলো না রাজের কথা। কিছু কি বলল এই ছেলে? অদ্ভুত রহস্য নিয়ে ঘুরে এই ছেলেটা তো বড়ই অদ্ভুত। মধ্য দুপুর তখন, ভ্যাপসা গরম পড়েছে, তবে আকাশে সূর্য নেই। ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমেছে, তবে বৃষ্টিও বোধহয় হবে না। কদিন ধরেই এমন রোদ বৃষ্টির লুকোচুরি খেলা হচ্ছে, আর এই কারণে রাতে শীত তো দিনে ভ্যাপসা গরম। ভাদ্র মাসের শেষ সপ্তাহ চলছে। সপ্তাহ খানেক যাবৎ আকাশটা এমন করছে। সকালে গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিলছে, তো দুপুরে কড়া রোদ। বিকেলে আবার মেঘ জমে আঁধার হয়ে আসে। শেষ রাত পর্যন্ত তুমুল বৃষ্টি। ঋতু বৈচিত্র্যময় দেশে শরৎ এসে নিজের রঙে রাঙাচ্ছে সব প্রকৃতিকে। হুটহাট বিকেলে নাম না জানা পাখির দেখা মিলছে কখনো। লাঞ্চ ব্রেক থেকে আধা ঘন্টা বেশি ব্রেক নিয়েছে আজ মেঘলা। আজ কাজ করতে একদম ইচ্ছে করছে না। এই ভ্যাপসা গরমে বেজায় অবস্থা ওর। শুধু আজ বললে ভুল হবে, কিছুদিন যাবৎ কাজ করতে ইচ্ছে করেই না। মন মস্তিষ্ক সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মস্তিষ্ককে বুঝিয়ে রাখতে গেলে মন ছুটে যাচ্ছে। মনকে সংযম করতে গেলে মস্তিষ্ক নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মন আর মস্তিষ্কের এমন লুকোচুরি খেলায় মেঘলা দুর্বল হয়ে পড়ছে। মনের কথা যতক্ষণ কাউকে না বলে মেঘলা কখনোই ঠিক থাকতে পারে না। তা কথাটা যেমনই হোক না কেন, অন্য ছোট ছোট কথা মুখ ফসকে বলে ফেলে। আর এটা তো নিজের অনুভূতির কথা, নিজের ভালোবাসার কথা।
এটা কিভাবে মন গহীনে লুকিয়ে রাখবে? আর এ কথা কি লুকিয়ে রাখার কথা নাকি? ভালোবাসার কথা যে বেশি দিন ভালোবাসার মানুষের কাছে লুকিয়ে রাখা যায় না। ভালোবাসে শোভনকে, অনেকটা ভালোবেসে ফেলেছে। কি করবে? ভালোবাসা কি বলে কয়ে আসে নাকি? এটা তো মনের ব্যাপার। মন যে অবুঝ, মন না মানলে মস্তিষ্ক আর শরীর মানে। কিন্তু বলবে কি করে শোভনকে? মানবে শোভন? না মানলে কি করবে মেঘলা? বিয়েটাই মানে না যে ছেলে, সে কি মেঘলার ভালোবাসা মানবে? এসব ভাবতে পারছে না মেঘলা। এমন খারাপ কিছু বলবে যে ওর কষ্ট হয়, বুকে বড্ড কষ্ট হয়। লাঞ্চ ব্রেক শেষ হতেই শোভনের চেম্বারে এলো মেঘলা। এসে দেখে শোভন উঠল সবে। কোথাও যাবে কি? শোভন মেঘলাকে দেখে গম্ভীর কণ্ঠে বলল, আমি বের হব, তুমি চাইলে বাড়ি যেতে পারো। মেঘলা তাকিয়ে রইল শোভনের দিকে। দুদিন যাবৎ কালো ফ্রেমের চশমা পরে বেশ সুন্দরী দেখায়। এই শ্যাম পুরুষ যে ক্ষণে ক্ষণে ওকে দুর্বল করে তুলছে। যতবার এই ছেলের সাথে দেখা হয় মেঘলার নিজের অনুভূতিগুলো যেন বেহায়া হয়ে আরো উপচে পড়ে। আচ্ছা, ডাক্তারদের এত সুন্দর হওয়া সাজে নাকি? তাহলে তো ওই অল্প বয়স্ক মেয়ে রোগীগুলো ডাক্তারদের দেখে আরো অসুখে আক্রান্ত হয়ে যাবে না? তীব্র প্রেমাসুখ, যেমনটা মেঘলা আক্রান্ত হয়েছে। আচ্ছা, শোভন কি সত্যিই সুন্দর, নাকি শুধু মেঘলার চোখেই সুন্দর? নিজের চোখে তো নিজের ভালোবাসার মানুষটাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে, তাই হয়তো মেঘলার এমন হচ্ছে। মেঘলাকে এমন মোহময় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে শোভন ভ্রু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন? এভাবে তাকিয়ে আছো কেন? মেঘলা মুচকি হেসে আখি পল্লব নাড়িয়ে সুমধুর কণ্ঠে মিনমিনিয়ে বলে, তীব্র প্রেমার সুখে আসক্ত আমি। এমন করে আমায় এই প্রেমার সুখে আসক্ত না করলেও পারতেন ডাক্তার সাহেব। শুনল না শোভন। কর্ণকুহর অবধি এমন বাক্য পৌঁছল না। এই ভয়ঙ্কর কথাটা শুনলে ভয়ঙ্কর কোনো শাস্তি দিত মেঘলাকে। শোভন আবার বলল, কি দেখছো এমন করে? এভাবে তাকিয়ে থাকার মানে কি মিস মেঘলা? ধ্যান ভাঙল মেঘলার। কি বলবে এখন? ইস, এই চোখটাও বড্ড বেহাইয়া। এভাবে কেউ তাকিয়ে থাকে? কি ভাবছে শোভন? মেঘলা আমতা আমতা করে কিছু বলবে এর আগেই শোভন বলল, অন্য পুরুষের দিকে এভাবে তাকানো ব্যাড ম্যানার্স, জানো না তুমি? আর জানবেই বা কি করে? তুমি নিজেই তো একটা ম্যানার্সলেস মেয়ে। বলে বের হওয়ার জন্য কয়েক কদম যেতেও থেমে যায়। তারপর পিছনে ফিরে বলে, ইভিনিং শিফটে অন্য কাউকে দিয়ে চলে যেতে পারো। শুনেছি শরীর নাকি ভালো না তোমার। আসি। বলেই বড় বড় কদম ফেলে চলে গেল। মেঘলা তাজ্জব বনে গেল। বিস্ময় চোখে শোভনের চাওয়ার পানে তাকিয়ে থাকে। আচ্ছা, শোভন কি বলল প্রথম? অন্য পুরুষের দিকে কোথায় তাকালো? শোভন কি অন্য পুরুষ? না, ও তো ওর নিজেরই। একান্তই মেঘলার। ইসলামিক নিয়মে 7 কালিমা পড়ে 3 বার কবুল বলে মসজিদে ইমামদের সাক্ষী রেখে ওরা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। হোক তা অ্যাক্সিডেন্টালি, বিয়ে তো আল্লাহ না চাইলে কি হতো? নিজেই বকে আবার নিজেই ওর ভালো লাগা খারাপ লাগার খেয়াল রাখে। অদ্ভুত একটা ছেলে, একেবারেই অদ্ভুত। কখনো বকে, কখনো কেয়ার করে। এমন কেন? এখনই তো বকলো, আবার এখনই ওর কথা ভাবছে। কি চাই লোকটা? এত রূপ কেন? বহুরূপী মানুষ একটা। বাড়িতে সবে এলো মেঘলা। আহানাও বাড়িতে। আহানাকে বিকেলবেলা বাড়িতে দেখে অবাক হলো মেঘলা। আহানা তো আজ বলেছিল আসতে লেট হবে। ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটে ঢুকেছিল ও। ও জানতো না আহানা আছে। ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে হাত চোখের উপর দিয়ে বসে আছে। সেখানে গিয়ে বলে, কখন এলে? তুমি না বললে আসতে লেট হবে? আহানা চোখ থেকে হাত সরিয়ে ঠিক করে বসে কৃত্রিম হেসে বলে, একটু আগে এসেছি। তুই এত তাড়াতাড়ি এলি যে? ভালো লাগছে না, তাই এসে পড়লাম। তুমি অসুস্থ? এভাবে বসেছিলে যে? না, এমনি ভালো লাগছে না। ফ্রেশ হয়ে ছাদে আয়, আমি কফি নিয়ে যাচ্ছি। মেঘলা মুচকি হেসে সম্মতি জানিয়ে নিজের রুমের দিকে গেল। ফ্রেশ হয়ে ছাদে এসে দেখে আহানা রেলিং ধরে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মেঘলাও গিয়ে পাশে দাঁড়ায়। আহানা হয়তো বুঝল না কি হলো মেয়েটার। এমন তো চুপ থাকে না। পরক্ষণে মেঘলা ভাবল অফিস থেকে এসেছে, ক্লান্ত হয়তো। মেঘলা পাশ থেকে কফিটা নিয়ে এক ছিপ দিয়ে আবার রেলিংয়ের উপর রেখে আহানার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, তুমি কখনো কাউকে ভালোবেসেছো আপু?
মেঘলার এহেন কথায় কেঁপে উঠল আহানা। মেঘলা দেখল না, তার উত্তর দিল না আহানা। মেঘলা আবার বলে, বললে না যে? আহানা আকাশের দিকে তাকিয়ে আনমনে তাচ্ছিল্য কণ্ঠে উত্তর দেয়, ভালোবাসা সেটা সবার জন্য নাকি? ভালোবাসা জিনিসটা আমার জন্য নয়। বলেই মেঘলার দিকে তাকিয়ে মিহি হাসল। মেঘলা বুঝল না কথার অর্থ। কেন বলল আহানা এমনটা? ভালোবাসা তো সবার জন্যই, তাহলে আহানা এমন বলল কেন? এতদিন মেয়েটার সাথে থেকে এটা ঠিক বুঝেছে মেয়েটা চাপা স্বভাবের, কিছুই বলবে না। মেঘলা আর কিছু জিজ্ঞেস করল না। আকাশ পানে তাকিয়ে লাল গধূলির শেষ প্রহর উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ল। কি সুন্দর দৃশ্য! রোদের সোনালি আলো চোখে পড়তেই চোখ খুলল মেঘলা। অতি বিরক্ত নিয়ে পর্দার দিকে এক নজর তাকিয়ে আবার বালিশে মাথা গুজে ঘুমোল। পর্দার আড়াল থেকে এক চিলতে সোনালি রোদের কিরণ এসে মুখে পড়ায় বিরক্ত হয়ে উঠে বসল। এক চিলতে রোদের কিরণটা ঘোর অন্যায় করে ফেলল মেঘলার মনে হলো। পরক্ষণে কিছু মনে পড়তেই হুড়মুড়িয়ে উঠল মেঘলা। 10টা বেজে গেছে, আজ কপালে দুঃখ আছে। ফোন হাতে নিয়ে দেখে 30টা প্লাস মিসড কল। শোভন দিয়েছে এতগুলো ফোন। কোনো মতে উঠে আলমারি থেকে জামাটা নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে মিনমিনিয়ে একা একাই বলল, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না মেঘলা। কোনো মতে ফ্রেশ হয়ে ড্রেস পাল্টে বের হয় মেঘলা। আহানা আজ বাড়িতেই ড্রয়িং রুমেই বসেছিল। মেঘলাকে এমনভাবে তাড়াহুড়ো করতে দেখে বলে, উঠেছিস? আর এমন তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? মেঘলা শুকনো ঢোক গিলে মেইন দরজার দিকে যেতে যেতে বলে, আপু, আজ রক্ষা নেই আমার, হসপিটালে যাচ্ছি। আহানা বলে, আমি তো ভাবলাম তুই যাবি না, তাই আমিও ডাকিনি। এই রে, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যা। মেঘলা সম্মতি জানিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। রাস্তায় কোনো রিক্সা না পেয়ে পায়েই হাঁটা ধরল মেঘলা। এত তাড়াহুড়ো করে হাঁটছে, কিছু দূর আসতেই কারোর সাথে ধাক্কা খায়, যার কারণে নিচে পড়ে যায় আর অনেকটা ব্যথা পায়। রেগে কিছু বলতে যাবে, কিন্তু সামনে থাকা ব্যক্তিকে দেখে নিজেই চুপসে যায় মেঘলা। শোভন দাঁড়িয়ে আছে, না জানি এখন কি দুঃখ আছে মেঘলার কপালে। শোভনের চেহারা দেখে মনে হচ্ছে আগে থেকেই কিছু কারণে রেগে আছে। এখন তো ওই রাগ নিশ্চয়ই ওর উপর ছাড়বে, ভাবল মেঘলা। ইস, কি করবে? মাঝ রাস্তায় কি মারবে ওকে? ঠিক নেই, এই বদরাগী ডাক্তার যা খুশি করতে পারে। মেঘলা কোনো মতে উঠে আমতা আমতা করে কিছু বলতে যাবে, এর আগেই শোভন বলল, চোখে কি দেখো না? আমাকে দেখলে ইচ্ছে করেই পড়ে যাও, নাকি ছেলেদের দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে? মেঘলা তাজ্জব বনে গেল, সাথে অনেক রাগও হলো। কি হয়েছে এই ছেলে? ও তো শোভনকে দেখেইনি, ইচ্ছে করে এমন করতে যাবে কোন দুঃখে? আর সব সময় একথা বলার মানে কি, যে ছেলেদের দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে? মেঘলা কিঞ্চিত বিরক্ত নিয়ে বলে, কেউ দেখে এমনটা করে বুঝি? আপনি নিশ্চয়ই করেন, তাই আমাকেও বলছেন। তাহলে হয়তো আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে আমার ঘাড়েই দোষ চাপাচ্ছেন। রেগে গেল শোভন। রেগে গিয়ে মেঘলার গালে সজোরে থাপ্পড় মেরে বলল, একটা মিডল ক্লাস মেয়ে হয়ে এত কথা শোনাচ্ছ আমায়? এই মেয়ে, আমাকে এত কথা শোনানোর সাহস কোথায় পাও তুমি? তুমি সত্যি একটা উটকো ঝামেলা। এক তো সকালে হসপিটালে সময় মতো না গিয়ে ভুল করলে, এখন রাস্তায় সিন ক্রিয়েট করছো। তোমাকে নিতে আসাই আমার ভুল হয়েছে। বলেই রাগে ফুসতে ফুসতে গাড়িতে উঠে চলে যায় এখান থেকে। রাস্তায় এমন ভাবে মারাই কয়েকজন পাশ দিয়ে হেঁটে যাওয়া লোক তাকিয়ে আছে মেঘলার দিকে। মেঘলা সেখানেই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মেঘলার পিছনে গাড়ি নিয়ে আহানাও এসেছিল, ভেবেছে হসপিটালে পৌঁছে দিয়ে আসবে। এতক্ষণ সবটাই দেখেছে আহানা। গাড়ি থেকে নেমে মেঘলার কাছে গিয়ে দাঁড়ায় আহানা। মেঘলা গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে, চোখ থেকে 2-1 ফোঁটা অবাধ্য পানি পড়ছে। আহানা গিয়ে মেঘলার বাহু চেপে বলে, সরি রে ভাই, এমনি হয়তো রেগেছিল, কিন্তু সত্যি একটু বেশি করে ফেললি তুই। আহানাকে থামিয়ে মেঘলা মলিন হেসে চোখ মুছে বলে, আমাকে একটু হসপিটালে দিয়ে আসতে পারবে আপু? মেঘলার কাঁপা কাঁপা কণ্ঠ খারাপ লাগলো আহানার।
রাস্তার মধ্যে এমন করে অন্য একটা ছেলের হাতে মার খাওয়া সত্যিই লজ্জাজনক ব্যাপার। শোভনকে দেখে আহানার মনে হয়েছে হয়তো রেগেছিল সে, রাগটা মেঘলার উপর দেখিয়েছে। তবুও একটা মেয়েকে এমনভাবে কড়া কড়া কথা বলে রাস্তায় থাপ্পড় মারাটা দৃষ্টিকটু। শোভনের উপর রাগ হলো আহানার। সত্যি মেঘলার সাথে একটু বেশি করে ফেলেছে, এ নিয়ে কথা। বলতেই হবে শোভনের সাথে। গাড়িতে উঠে বসলো মেঘলা। শোভন অন্য রাগ ওর উপর ছাড়ে এটাও জানে, কিন্তু রাস্তায় এমন মারবে ভাবতেই পারেনি। মিডিল ক্লাস বললো ওকে। আচ্ছা শোভন এমন কেন, সব সময় এমন করে কেন ওর সাথে? ওকে দামই দেয় না, যে ওকে মূল্য দেয় না সে আবার ওর ভালোবাসার মূল্য দিবে কি করে? তাচ্ছিল্য হাসলো মেঘলা। এতদিন অনেক কিছুই ভেবে ফেলল, শুধুই নিজেকে এক তুচ্ছ অনুভূতির সাথে জড়িয়ে ফেলল, যে অনুভূতির মূল্য দিবেই না কেউ। নিজের উপর এখন নিজের রাগ হচ্ছে। মেঘলার কেন নিজেকে এত দুর্বল করলো? কেন নিজের অনুভূতিগুলোকে প্রশ্রয় দিল? প্রথম থেকেই যদি নিজেকে ঠিক রাখতো, নিজেকে শক্ত রাখতো, আজ হয়তো এতটা কষ্ট লাগতো না। ভালোবাসার মানুষটার কাছে পাওয়া কষ্ট কখনোই ভোলা যায় না। ভালোবাসার মানুষের দেওয়া ক্ষুদ্র কষ্ট তীব্র আকার ধারণ করে। সেই প্রথম দিন থেকেই শোভন মেঘলাকে একটুও পছন্দ করে না। সেই দেখা হওয়ার প্রথম দিন থেকেই কোনো না কোনোভাবে অপমান করেই যায়, আর মেঘলা সেগুলোর তোয়াক্কাই করে না। এই কয়েকদিনই তো নিজের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলোকে প্রশ্রয় দিয়ে ভালোবাসায় পরিণত করলো। কিন্তু মনকে কি আদৌ আটকে রাখা যায়? ভেবেছিল শোভনকে নিজের মনের কথা জানাবে। ভাগ্যিস কিছু বলেনি, তখন হয়তো আরো বেশি কটু কথা শুনতে হতো। মেঘলা ভুলেই গিয়েছিল ওর জন্য ভালোবাসা নয়, আর শোভন যা করে ঠিকই করে। মেঘলা কি শোভনের যোগ্য? শুধু মরিচিকার পিছনে ছুটছিল, যা ওর জন্য নয় তা নিয়ে ভাবছিল। আগের থেকেই নিজের ভুলটা বুঝল মেঘলা। আহানা ঠিকই বলে, সবার জন্য ভালোবাসা নয়। আর এই বিয়েটা নিয়েও বেশি ভাবছিল ও। সত্যিই তো, এই বিয়ের মূল্য আছে কোনো? বড় ভুল করা থেকে বেঁচে গেল মেঘলা। আজ থেকে নিজেকে সামলাতে হবে ভাবল মেঘলা। কিন্তু ভাবলেই কি, মন তো অবাধ্য। সুখ কখনো ওর জীবনে ধরা দিবে না হয়তো। নিজেকে ঠিক রাখতে হবে, নিজেকে শক্ত রাখতে হবে। শোভনের জন্য অবাধ্য অনুভূতিগুলো মন থেকে সরাতে হবে, নয়তো সারা জীবন এমন কষ্টই পেতে হবে। কিন্তু আদেও কি পারবে? সারা দিন শোভনের সাথে থেকে আরো দুর্বল হয়ে পড়বে না তো? না, পারতেই হবে। অন্তত নিজের জন্য হলেও শোভনের প্রতি অনুভূতিগুলো ভুলতে হবে। নিজের আবেগ আর অনুভূতির কথা ভেবে তাচ্ছিল্য হাসল মেঘলা। এই কদিন কি না বলেছে, ভাগ্যিস শোভন শোনেনি। আরও নিজেও বোকা, হৃদয়হীন লোককে ভালোবাসতে গিয়েছিল, ফলস্বরূপ কষ্ট তো পাবেই। দীর্ঘশ্বাস ফেলে মিনমিনিয়ে বলল, বোকা তুমি? ভালোবাসা খোঁজো শূন্য হৃদয় ফিরে। তুমি কি জানো না ভালোবাসা থাকে শুধু মস্তিষ্কের গভীরে? শরতের মাঝামাঝি সময় চলছে। শরতের আগমনে বাংলার প্রকৃতি হয়ে উঠেছে নির্মল স্নিগ্ধ। দিনের আকাশে ভেজা তুলোর মতো সাদা মেঘমালা ওড়ে, যে মেঘমালা দেখে যে কোনো প্রেমিক মন প্রেমে পড়ে যাবে। এই নির্মল নীলাভ আর সাদা মেঘগুচ্ছ জমে থাকা আকাশের প্রেমে পড়বে যে কেউ। কি সুন্দর ছেঁড়া ছেঁড়া মেঘগুলো ঘুরঘুর করে ভাসতে থাকে সারা দিন সারা বেলা। শরতের রাতের আকাশের মতো আকাশ আর কোনো ঋতুতে দেখা যায় না। শরৎকালের রাতে জ্যোৎস্নার রূপ অপরূপ। মেঘমুক্ত আকাশে যেন জ্যোৎস্নার ফুল ঝরে। প্রেমিক জুটিদের জন্য এমন জ্যোৎস্না মাখা রাত কতই না শোভনীয়। এমন মায়াময় আকাশ দেখে যে কোনো প্রেমিক মন কঠিনভাবে জাগ্রত হবে। মেঘলার মনের গহীনে প্রকৃতির সৌন্দর্যের বিচরণ সারা রাত আজ আকাশ দেখেই কাটিয়ে দিল। কাল হসপিটালে গিয়ে কাজের প্রয়োজন ছাড়া কথা বলেনি শোভনের সাথে মেঘলা। শোভনও কথা বলেনি কাল সারাদিনই কিছু না কিছু নিয়ে সবার উপর রাগ দেখিয়েছে শোভন। এত খারাপ ব্যবহার করেও একবার সরি বলেনি।
আর মেঘলাও বড্ড বোকা। ওর মতো মিডল ক্লাস মেয়েকে কি সরি বলবে শোভন? কখনোই না। তাই নিজেও এক্সপেকটেশন রাখেনি, জানে এই ছেলে কেমন। নিজেকে এই মরীচিকার অনুভূতি থেকে কিছুটা মুক্তি দেওয়ার জন্য 5 দিনের ছুটি নিয়েছে হসপিটাল থেকে। ওর কাজের 1 মাস আরও 2-1 দিন আগেই শেষ হয়েছিল। কাল প্রথম মাসের স্যালারি পেয়েছে, তাই কালই ছুটি নিয়েছে। নিজেকে শান্ত এবং ভালোবাসা নামক তাচ্ছিল্য অনুভূতি থেকে দূরে রাখতে হবে। আর শোভনের সামনে থাকলে কিছুতেই পারত না, তাই বিশেষ করে ছুটিটা নিয়েছে। মেঘলা জানে না এই 5 দিনে নিজেকে কতটা সামলে রাখতে পারবে, তবুও চেষ্টা করবে। আচ্ছা, সত্যি কাউকে ভালোবাসলে কি ভুলে যাওয়া যায়, বা ভুলে যাওয়ার কথা মাথায় আনা যায়? তবে কি শোভনের প্রতি আবেগ ছিল? মেঘলা ভাবলো ভালোবাসাটাকে না হয় আবেগ ভেবেই মন থেকে দূর করলো। এটাই করতে হবে। যে মানুষটা ওকে মূল্য দেয় না, সে মানুষটাকে কেন ও ভালোবাসবে? ওর ভালোবাসা কি এতই ফেলনা নাকি? ও অসহায় বলে এতই ফেলনা নাকি? যে তাকে পছন্দ করে না, সুযোগ না পেলে কটু কথা বলতে ছাড়ে না, সে আর যাই হোক ওর ভালোবাসা পাওয়ার যোগ্য না। এসব ভাবতে ভাবতে বারান্দা ছেড়ে রুমে প্রবেশ করলো মেঘলা। কাল সারা রাত বারান্দাতেই ছিল। জ্যোৎস্না বিলাস করেছে। সব দিকে সবকিছুর সময় দেওয়া হয়। কাল নিজের কাছেই মত্ত ছিল। সারা রাত জেগে থাকলেও একবারও শোভনের কথা ভাবেনি। মনে বা মাথায় আসেনি শোভনের কথা তা নয়, অনেকবারই মেঘলার শোভনের কথা মনে এসেছিল, কিন্তু তা মস্তিষ্ক থেকে ছেড়ে ফেলেছে। আর ভাববে না ওর কথা। মরীচিকার পিছন ছুটতে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কেন ওই হৃদয়হীন মানুষটার কথা ভেবে কষ্ট পাবে? বিয়ে যখন হয়েছে এটা তো আর না মানা যায় না। শোভন না মানুক, ও তো মানে। তাই ছুটি শেষ হলে শোভনকে নিজ থেকেই ডিভোর্স পেপার পাঠাবে। এটা কোনো খেলনা নয় যে হয়ে গেছে বিয়ে, পছন্দ হয়নি, থাক এভাবেই থাক। ইসলামিক নিয়মে হয়েছে যখন, বিচ্ছেদ তো হতেই হবে, অন্তত মনকে শান্ত করার জন্য হলেও। দূরের মসজিদে প্রথম আজান পড়তেই নামাজ পড়তে বসে পড়ে মেঘলা। নামাজ শেষ করে বের হলো ঘর থেকে। আলো ফুটতেই আরো ঘন্টা খানেক লাগবে। এখনো আজান দিচ্ছে। সবে ঘড়িতে 4:35 তাও বের হলো। আজ একটু বের হবে, সকালটা উপভোগ করবে। মেঘলা ড্রয়িং রুমে আসতেই আহানাও নিজের ঘর ছেড়ে বেরিয়ে আসে। নামাজ পড়ে উঠল সবে। মেঘলাকে বের হতে দেখে বলল, এত ভোরে কোথায় যাচ্ছিস? হসপিটাল থেকে না ছুটি নিলি? মেঘলা মুচকি হেসে বলে, একটু বের হবো আপু, আজ ঘুরবো, মন খুলে ঘুরবো। এই মেয়ে কি পাগল হলো নাকি? ঘুরবে বলে এত সকালে বের হবে নাকি? আহানা ভ্রু কুচকে বলে, ঘুরবি ঠিক আছে, কিন্তু এত ভোরে? দেখ আলোই ফোটেনি। মেঘলা মুচকি হেসে বলে, আপু, শরতের সকাল উপভোগ করব, সকালের দূষণমুক্ত হাওয়া উপভোগ করব। চলো না যাই, তুমিও যাবে? হাসলো আহানা। এই মেয়ের বাচ্চামো দেখে। তাই গাড়ির চাবি নিয়ে বের হলো। ঘড়িতে এখন কাটাই 5টা বাজে। প্রায় 25 মিনিট ড্রাইভিং করে একটা ঝিলের সামনে আসলো আহানা মেঘলা। ঝিলের সামনে বসে আছে আহানা, কিছুটা দূরে হাঁটছে মেঘলা। প্রকৃতি অনুভব করছে। বাতাস হয়ে আছে দূষণহীন। চিত্তে বাজে আলাদা গন্ধ, ছন্দ ও রং। আজ প্রকৃতির প্রেমে ব্যাকুল হয়ে আছে মেঘলার মন। স্মৃতিপটে ভেসে ওঠে রবি ঠাকুরের সেই কবিতা, শরৎ এসেছে আজকে তোমার মধুর মরুতি হেরুনির শারদ প্রভাতে। হে মতবঙ্গ শ্যামল অঙ্গ, ঝলিসে অমল শোভাতে। পারে না বহিতে নদী জলধারা, মাঠে মাঠে ধান ধরে না কোয়ার। ডাকিসে দোয়েল, গাহিসে কোয়েল, তোমার কানন সুফাতে। প্রভাতের শিশির ভেজা শিউলি, ঝিরিঝিরি বাতাসে দোল খাওয়া ধপধপে কাশবন। পদ্ম শাপলা শালুকে আচ্ছন্ন জলাভূমি। ইস, কি সুন্দর প্রকৃতির রূপ। ধপধপে সাদা কাশফুলগুলো প্রভাতের হিমেল হাওয়ার তালে তালে দুলছে, আর তুলোর ন্যায় কিছুটা উড়ে উড়ে যাচ্ছে। ঝিলের সামনে বড় খালি জায়গাটার মাঝ বরাবর একটা শিউলি গাছ। সেখানে গাছের নিচে পাকা জায়গাটাই পড়ে বিছিয়ে আছে শিউলি ফুলগুলো। সকাল সকাল এমন ফুলের মধুগন্ধে বিলীন হয়ে যাচ্ছে মেঘলা। আল্লাহর সৃষ্টি অতুলনীয়, ইরশাদ হয়েছেন দয়াময় স্রষ্টার সৃষ্টিতে তুমি কোনো
খুদ দেখতে পাবে না। তোমার দৃষ্টি প্রসারিত করে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি। আবার দেখো, আবারও। তোমার দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে আমারই দিকে ফিরে আসবে। হঠাৎই গাড়ির শব্দ পেয়ে পাশ ফিরে তাকাই আহানা। ঝিলের সামনের ইটের কাউচ থেকে এগিয়ে গাড়িটার সামনে গিয়ে বলে, বাহ, আজ কোন দিকে সূর্য উঠলো বলতো ভাই? আমি বললাম আর চলে এলি, তাও ভোরের আলো ফুটতেই। শোভন গাড়ি থেকে নামলো। কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরনে, চুলগুলো এলোমেলো, হাত ঘড়িটা পকেট থেকে বের করে পড়ছে। সবে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে এখানে চলে এসেছে। মেঘলা চোখ ফেরালো। দেখতে চায় না এই লোককে। যে মানুষকে সম্মান দিতে জানে না তাদের মেঘলা কখনোই পছন্দ করে না। মেঘলা আহানার দিকে তাকিয়ে মিহি কণ্ঠে বলে, উনি এখানে? আহানা ইতস্তত বোধ করলো। আহানা ইচ্ছে করেই শোভনকে এখানে ডেকেছে। কাল রাতে আহানা শোভনের সাথে কথা বলেছে। শোভনকে বলেছে যেন মেঘলার থেকে ক্ষমা চায়। আহানা আমতা আমতা করে কিছু বলবে এর আগেই শোভন বলে, আমার তোমার সাথে কথা আছে। শোভনের কণ্ঠ শীতল, চোখের চাহনিও আজ বড্ড শান্ত। নেই কোনো রাগ, যেমন কোনো অপরাধ বোধে ভুগছে। ইস, ভেতরটা নড়ে উঠল। মেঘলার দুর্বল মন যেন ছুটে যাবে এখনই। চোখ নামিয়ে নিল মেঘলা। ওই চোখে তাকানোর সাধ্যি কোথায়? আজ আর এই চোখের দিকে ভুল করেও তাকাবে না, পণ করলো মেঘলা। তাকালে যে অনর্থ করে ফেলবে। বেহায়া মন। কই ভেবেছিল নিজেকে ওর থেকে একদিন দূরে রেখে ঠিক করবে। আজ কি সব ভাবনা চলে যাবে নাকি? না না, এ হতে পারে না। মানুষ দুর্বল মানুষকেই বেশি আঘাত করে। কালকের ঘটনা মনে করল, তারপর জোরে শ্বাস টেনে নিজেকে নিয়ন্ত্রণ করে মাটির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি আননোন কারোর সাথে কথা বলি না। হসপিটালে অন্য ব্যাপার, সেখানে আপনি আমার স্যার, আপনার সহকারী নার্স মাত্র আমি। মাফ করবেন, আমার কারোর সাথে আননোন কারোর সাথে কথা নেই। বলে গটগট পায়ে হেঁটে ঝিলের সিঁড়ির সামনে গিয়ে দাঁড়ালো। শোভনের রাগ হচ্ছে বললেই হলো নাকি? ওর সাথে কথা বলবে না কেন? বলতেই হবে। ও একবার আহানার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বড় বড় পা ফেলে মেঘলার দিকে এগিয়ে গেল। আহানা এখানে দাঁড়িয়ে শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলল, এ ছেলে আবার না জানি রাগের বশে কি করে দেয়। ঝিলের শেষ সিঁড়িতে এসে দাঁড়িয়ে আছে মেঘলা, হাত দুটো বুকে ভাঁজ করা। ও বুঝে পায় না এই আহানার রাগী ডাক্তারটাকে এখানে ডেকেছে কেন। কালকের ভরা রাস্তায় ঘটনাগুলো ভুলে গেল আহানা। ওর ভাইও একান্তভাবে দেখা করুক এখানে আনার মানে কি? আর শোভনই বা কি কথা মেঘলার সাথে? আবার নিশ্চয়ই কিছু নিয়ে অপমান করবে। অপমান ছাড়া পারে কে এই ছেলে? হঠাৎই পেছন থেকে কেউ এসে হাত ধরে হ্যাচকা টান মেরে সামনে ঘোরায়। সামনে থাকা ব্যক্তিটি শোভন। মেঘলা রেগে কটমট করতে করতে বলে, সমস্যা কি আপনার? আর আমার হাত ধরে এমন করার পারমিশন কে দিল আপনাকে? এক টানে কথাগুলো বলে জোরে ফস করে শ্বাস ছাড়ল। শোভন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মেঘলার দিকে। মেয়েটার সাহস বেড়েছে। যে মেয়েটা দুদিন আগেও ওর সাথে কথা বলতে গেলে কাঁপত, যে মেয়েটা যদি মুখ ফসকে কিছু বলেও ফেলতো তবুও ওর বকুনি থেকে বাঁচার জন্য ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দিত, সেই মেয়ে আজ এতগুলো কথা শোনাচ্ছে, তাও এমন রাগী কণ্ঠে। এখান থেকে আসার পর ভেবেছিল দু একটা কথা শোনাবে, কিন্তু নিজেকে শান্ত রাখল শোভন। শান্ত হয়ে বলল, এই মেয়ে, বললাম না তোমার সাথে আমার কথা আছে, এমন করছো কেন? আমি সেদিন শোভনকে মাঝ কথাই থামিয়ে রাগী কণ্ঠে আবার বলল, বললাম না আমি আননোন কারোর সাথে কথা বলি না। কথা কানে যায় না আপনার? আমার এখানে কেন এসেছেন? আপুর সাথে কথা বলুন না প্লিজ। শোভনের এবার রাগ উঠে গেল। মেয়েটা আজ এক রুখে ব্যবহার করছে। শোভন রেগে মেঘলার বাহু চেপে ধরে কিছু বলবে, এর আগেই আহানা এসে বলে, আরে ভাই, কি করছিস? এমন করছিস কেন ওর সাথে? ছাড়, পড়ে যাবে ও। মেঘলা রাগে শোভনের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু শোভন আরো শক্ত করে ধরে রেখেছে। শোভনের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে পা পিছলে ঝিলের পানিতে ধপ করে পড়ে যায় মেঘলা। শোভন আহানা দুজনেই বিস্ময় চোখে সেদিকে তাকায়। মেঘলা পানিতে পড়ে শ্বাস নিতে পারছে না, সাঁতারও জানে না। কোনো রকমে পিছলে কণ্ঠে বলে, আপু, আমি সাঁতার জানি না, প্লিজ আমাকে সাহায্য করো।
হোশ আসে দুজনেরই। শোভন পকেট থেকে ফোনটা বের করে কোনো মতে পাশে ফেলে ঝিলের মাঝে ঝাঁপ দেয়। এতক্ষণে মেঘলা নিচের হাল ছেড়ে দিয়েছে, চোখ নিভু নিভু হয়ে আসছে। তখনই গিয়ে শোভন চাপটে ধরে, চোখ খুলে নিজেকে নিচের ঘরে পেল। অবস্থা নাজেহাল, শরীর অনেক দুর্বল লাগছে। গ্রামের মেয়ে হলেও সাঁতার পারে না। তখনের কথা ভাবতেই কাঁপুনি দিয়ে উঠছে মেঘলার শরীর। সব হয়েছে ওই শোভনের জন্য। বিছানার মাঝে বসে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘলা। অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল যে। হঠাৎ কাঁধে কারো ছোঁয়া পেতেই অশ্রুসিক্ত চোখেই সেদিকে তাকালো। শোভন দাঁড়িয়ে আছে। শোভনকে দেখে রাগ হলো, কেন যেন আজ ওকে দেখতে ইচ্ছে করছে না। দুদিন আগ পর্যন্ত যে ছেলেকে চোখে হারাতো মেঘলা, আজ ওই ছেলেকে দেখে অসহ্য লাগছে। ভুল মানুষকে ভালোবেসে শুধু শুধু এখন কষ্ট ভোগ করতে হচ্ছে। মন তো আর বোঝে না যে সে ভুল হৃদয়হীন মানুষকে ভালোবাসছে। কি করবে, মন কি সব বিচার করে নাকি? সে তো বেপরোয়া। আহানাও আসলো মাত্র। শোভন ঠিক হয়ে দাঁড়ালো। আহানা মেঘলার সামনে এসে স্মিত কণ্ঠে বলে, ভালো লাগছে একটু, নাকি খারাপ লাগছে কোথাও? মেঘলা ফিচেল হাসে, তারপর মৃদু স্বরে বলে, ঠিক আছে আপু, একটু দুর্বল লাগছে। আমার জন্য এত চিন্তা করতে হবে না আপু। আমি কে, কেন এত চিন্তা করছো? আমার মতো মিডল ক্লাস মেয়ের জন্য চিন্তা করা তোমাদের মানায় না। বলেই আড়ষ্ট হয়ে একবার শোভনের দিকে তাকালো। বুক চিরে বেরিয়ে এলো তীব্র দীর্ঘশ্বাস। যে দীর্ঘশ্বাস জানান দিচ্ছে মেয়েটা ভালো নেই, কষ্টে আছে, তীব্র কষ্ট। নতুন গড়ে ওঠা অনুভূতি জড়ানো মন ভাঙার তীব্র কষ্ট। মেঘলার কণ্ঠে ছিল একরাশ অভিমান আর অভিযোগ। খারাপ লাগলো আহানার। মেয়েটা এমনই আগের দিনের ব্যাপার নিয়ে প্যানিক ছিল। আবার আজ সকালে শোভনকে ডেকে ভুলটা করলো। আজ যদি শোভন না আসতো তাহলে এমন হতো না। আহানা ইতস্তত হয়ে বলে, রাগ করে আছিস জানি, আমার জন্যই এমনটা হলো, সরি রে। মেঘলা কিছু বলল না, দুর্বল হাসলো। শোভন তাকালো মেঘলার দিকে। এমনি তো ওর হাসিতে একটা মোহময় ভাব থাকে, যে কেউ এই হাসিতে পাগল হয়ে যাবে প্রায়। কিন্তু আজ মেয়েটার মুখে হাসিটা যেন মিথ্যে। আগের দিনের করা নিজের অপমানের কথা মনে পড়ল শোভনের। ইস, রাস্তার মধ্যে এত লোকের সামনে ওই রকম অপমান না করলেও পারত সেদিন। কিন্তু ওর রাগ উঠলে যে কিছু খেয়াল থাকে না, কি করবে এতেও? মেঘলার উত্তর না পেয়ে আহানা মেঘলার পাশে বসে বলে, খুব অভিমান করে আছিস তাই না? আমার জন্য কি ভয়াবহ কাণ্ড ঘটে গেল। ইস, আমি তো ভয়ে পেয়ে গেছিলাম। ভাগ্যিস শোভন তাড়াতাড়ি উঠে নিয়ে এসেছে। অনেক কষ্ট হয়েছে তখন না রে। ইস, সরি। আহানাকে থামিয়ে মেঘলা স্মিত কণ্ঠে বলে, শুধু শুধু এত কিছু ভাবছো কেন? আমি তোমার উপর রেগে নেই আপু, কেন রেগে থাকবো? আর এসব নিয়ে ভেবো না, যা হওয়ার হয়েছে। আহানা মুচকি হাসলো, তারপর হাত ঘড়ি পরখ করে বলল, তুই তো কিছুই খাসনি, 11টা বেজে গেছে। আমি কিছু নিয়ে আসি, খেয়ে মেডিসিন নিতে হবে তো। আর এখন একটু দুর্বল লাগবেই, মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে। বলে উঠে বাইরে গেল আহানা। মেঘলা অন্যদিকে মুখ করে ফিরে রইল। শোভন আবারও মেঘলার সামনে বসে কিছু বলবে, এর আগেই মেঘলা শোভনের দিক থেকে চোখ ফিরিয়ে রাগ সামলে মিহি কণ্ঠে বলে, আমি একা থাকতে চাই স্যার। মেঘলার এমন কথায় অবাক হলো শোভন। শোভন তোকে স্যার বলে না, সবসময় ডাক্তার সাহেব বলে। হঠাৎ কি হলো মেয়েটার? স্যার বলছে যে আজ। শোভন কিছু বলবে এর আগে মেঘলা বলল, প্লিজ স্যার। বেরিয়ে গেল শোভন, কিছু বলল না। রাগে ক্ষোভে কিছু বলতে পারল না। আরেকটু হলে হয়তো বেশি রেগেই কিছু বলে দিত, তাই আগে আগেই বেরিয়ে গেল। নয়তো আবার উল্টোপাল্টা কি বলে দিত, আবার কষ্ট পেত মেয়েটা। কি করবেও, নিজের রাগকে সামলাতেই পারে না। মেঘলা শোভনের যাওয়ার পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, যে প্রণয়ে আসক্ত আমি, একদিন সে প্রণয়ে আপনিও আসক্ত হবেন। তবে তা হবে ভয়ঙ্কর প্রণয়। সে প্রণয়ে আসক্ত হয়ে আমাকে না পাওয়ার যন্ত্রণায় ধুকে ধুকে ভস্ম হবেন আপনি, ডাক্তার সাহেব। সময় কেটে যায় চোখের পলকে। এর মধ্যে 5 দিন কেটে গেছে। বাড়িতে থেকে যেমন সময়টা চোখের পলকেই কেটে গেছে মেঘলার। এই 5 দিনে শোভনের সাথে দেখা হয়নি। নিজেকে দৃঢ়ে দৃঢ়ে সামলে নিচ্ছে মেঘলা। আহানাকে বলিয়ে
আরও 2 দিনের ছুটি দিয়েছে শোভনের থেকে। হসপিটালটা শোভনদের বলেই এতদিন ছুটি কাটাতে পারছে, নয়তো একজন নার্সের কোনো হসপিটালে 2-1 দিনের বেশি ছুটি দেয় না। আজকাল অনুভূতিগুলোকে দাম দেয় না মেঘলা। ভালোবাসা, অনুভূতি এসবের প্রতি দাম দিলেই কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। চন্দ্রালোকিত রাতের অপরূপ শোভা দেখে ভিন্ন এক অভিজ্ঞতা। শুভ্র মেঘরাশি চাঁদের জ্যোৎস্নায় কেমন দুধেলা হয়ে আছে নির্মল আকাশটা। রাতের রূপালী চাঁদের আলোয় কেমন উজ্জ্বল হয়ে আছে পৃথিবী। চাঁদের সাথে পাল্লা দিয়ে ঝলঝল করে চলছে চাঁদের সাথী তারা। মেঘমুক্ত আকাশে যেন জ্যোৎস্নার ফুল ঝরছে। আকাশে চাঁদ তারার আলো ছড়ানোর প্রতিযোগিতা চলছে যেন। চাঁদের আর তারার আলোয় শুভ্রতাই যেন আকাশ থেকে কল্পকথার পরীরা ডানা মেলে নেমে আসছে পৃথিবীতে। এমন আকাশ দেখলে বিষাদ মাখা মনও আনন্দে দোল খেয়ে যায়। চাঁদ যেন তার অপূর্ব শুভ্র আলো ঢেলে দিচ্ছে পৃথিবীর বুকে। সমস্ত নৈসর্গ যেন জ্যোৎস্নার শুভ্রতায় আত্মালীন হয়ে গেছে। চাঁদের স্নিগ্ধ আলোয় প্রকৃতির এই শোভা দেখে মেঘলা অভিভূত। প্রকৃতির রূপ লাবণ্য দেখে মোহিত না হয়ে পারে না মেঘলা। তবে ভালোবাসার মানুষটা পাশে থাকলে এমন মোহিত চাঁদের আলোকিত চারপাশটা আরও মোহিত লাগে হয়তো। কিন্তু সবকিছু তো আর সবার পাওয়া হয় না। চাঁদের আলোর মায়াবী রাত দেখেই হয়তো কবি বলেছিলেন, এমন চাঁদের আলো মরি যায় তাও ভালো, সে মরণ স্বর্গ সমান। ছাদের শেষ প্রান্তে রেলিং ঘেঁষে ডিভানে বসে আছে মেঘলা। চাঁদ তারার আলোর বিচরণ দেখছিল। মাত্রই গিয়ে নিচ থেকে কফি আর বই নিয়ে এলো। একা একা ছাদে বসে জ্যোৎস্না বিলাস আর বই পড়ার মজাই ভিন্ন রকম। অন্তত নিজেকে সব বাজে ভাবনা থেকে দূরে রাখার জন্য বই থেকে ভালো কিছু আর নেই। বেশ আয়েশ করে ডিভানের উপর পা গুজে বসে ধোয়া ওঠা কফির মগে চুমুক দিচ্ছে আর হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসটি বেশ মনোযোগ সহকারে পড়ছে মেঘলা। পরনে চকচকে গোল গোল নীল ফ্রেমের নতুন চশমা। আগের চশমাটা সেদিন ছিলেই পড়ে গিয়েছিল, তাই আহানা এটা এনে দিয়েছে। চশমা ছাড়া মেয়েটা দুদণ্ড দেখতেই পারে না। আহানা ওর পাশে নেই আজকে। আসতে বেশ রাত হবে, তাই একাই ছাদে বসে আছে। আজকাল বইতে বেশি মত্ত থাকে মেঘলা। আহানার সাথেও খুব বেশি কথা বলে না। চুপচাপ হয়ে গেছে মেয়েটা, যা আহানার একদম ভালো লাগছে না। এতদিন একসাথে থেকে মেয়েটার বাচ্চামোর মায়ায় পড়ে গেছে আহানা। শোভনকে যে এতটা ভালোবাসে, তবুও শোভনকে এত চোখে হারায় না। একাকিত্বের জীবনে শোভনের মতো ভাই আর মেঘলার মতো বোন পেয়ে খুশি আহানা। আজকাল আহানাও শোভনের সাথে চেঁচে কথা বলতে চায় না। মেয়েটার এমন চুপ হয়ে যাওয়ার কারণ শোভনই। রাত 1:30 নাগাদ বাড়ি ফিরল আহানা। মেঘলা তখন সোফায় শুয়েই ঘুমে বিভোর হয়ে আছে। আসার সময় রাজের সাথে দেখা হয়েছে, কিন্তু দেখে খুব ব্যস্ত মনে হলো। কেমন যেন রহস্য মানব লাগে রাজকে। শুধু শুধুই ওর কথা ভাবছে। কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো আহানা। রুম থেকে ফ্রেশ হয়ে এসে মেঘলার মাথার সামনে হাঁটু মুড়ে বসে মেঘলার মাথায় হাত দিয়ে মৃদু সুরে পড়ল, এই